উন্নয়নশীল দেশগুলোর যে আর্থসামাজিক পরিকাঠামো সেক্ষেত্রে এই এনইপি মোটেও সাজুজ্যপূর্ণ নয়। এনইপিতে যা যা এই এডুকেশনাল পলিসিকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে আর্থসামাজিক স্টেবিলিটি আমাদের দরকার সেটা কিন্তু আমাদের নেই। 5 বছরের ছাড় দেওয়া নিঃসন্দেহে ইতিবাচক, প্যারালালি কত দ্রুত সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় এই প্রত্যাশা বর্তমান সরকারের কাছে আমাদের রয়েছে। বর্তমানে রাজ্যে যে সরকার, কেন্দ্রে তারাই রয়েছে, তাহলে তখন কেন এটা প্রয়োগ হয়নি? এই ভাবনা থেকেও আমাদের এই বর্তমান সরকারকে বেরিয়ে আসতে হবে। কারণ দিনের শেষে আমরা যেমন ভারতীয় নাগরিক, তেমন পশ্চিমবঙ্গে বসবাসকারী জনগণ। নমস্কার, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল, সঙ্গে রয়েছি আমি অলিভিয়া সরকার। রাজ্যে যখনই চাকরি, শিক্ষা এবং সাধারণ মানুষের অধিকারের কথা আসে তখনই আমরা কিছু মানুষজনকে ময়দানে নামতে দেখি। ঠিক সেরকমই একজন পরিচিত মুখ আজকে রয়েছে আমাদের সঙ্গে, অরুণিমাদি। অরুণিমাদি নমস্কার। অরুণিমাদি, তোমার কাছে আমাদের প্রথম প্রশ্ন সেইটা হলো, সরকার চাকরির জন্য 40 বছর থেকে বাড়িয়ে ওটা 45 বছর করেছে, এই বিষয়টি নিয়ে তুমি কি বলবে? একদমই তাই, নিঃসন্দেহে এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত। কারণ আমাদের যে এই বিগত সরকারের রাজত্বকালে যেভাবে আমাদের উপরে নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা, নানা রকম হিউমিলিয়েশন নেমে এসেছে, সেটা তো ব্যক্তিগত বা সমষ্টিগত আমাদের কোনো অপরাধ বা অন্যায়ের জন্য নয়। যে এক প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংগঠিত করেছিল পূর্বতন সরকার, তারই যে প্রত্যক্ষ শিকার সেটা হলাম আমরা। ফলত নিয়মিত পরীক্ষা হওয়ার দরুন বয়সগুলো আমাদের একদম শেষ হয়ে গেছে। অনেক হাজার হাজার চাকরি প্রার্থী আছেন যারা শুধুমাত্র বয়সের কারণে নিজেকে আর কোনো দিন প্রুভ করার কোনো ক্ষেত্র প্রস্তুত নেই। সেই জায়গায় দাঁড়িয়ে 5 বছরের ছাড় দেওয়া নিঃসন্দেহে ইতিবাচক, প্যারালালি এটাও আমাদের প্রত্যাশা রয়েছে যে এটাকেও আমরা কতটা বাস্তবে প্রয়োগ করতে পারবো। অর্থাৎ সরকারি চাকরির বয়সের ছাড় দেওয়ার সাথে সাথে রিক্রুটমেন্ট যে দিনের পর দিন স্কুল সহ এবং বিভিন্ন সেক্টরে, সরকারি সেক্টরে হয়নি, সেটাকে কত দ্রুত সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় এই প্রত্যাশা বর্তমান সরকারের কাছে আমাদের রয়েছে। সরকার আজকেই বলেছেন যে তারা রাজ্যে জাতীয় শিক্ষানীতি শুরু করতে চায়। এই নীতির ভেতরে ঠিক কি কি আছে? এর ফলে যারা শিক্ষার্থী রয়েছে তাদের কি লাভ হবে নাকি লোকসান হবে? কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, জাতীয় শিক্ষানীতি যেটা বিষয়টা কিন্তু অনেকটা বড়। এটাকে যদি আমরা একেবারে সরাসরি এটাকে যদি ভেতরে না প্রবেশ করি, এটাকে ঠিকঠাক করে কিন্তু বোঝার থেকে বোঝানোটাও কিন্তু একটা বিষয়। প্রথমে আগে আত্মস্থ করতে হবে। এর সব কিছুরই তো ভালো মন্দ দিক আছে। তো দিদি, এটাকে যদি আপনি এমনি একটা সহজ সরল গাণিতিক নিয়মে যদি এর যা যা বিষয়গুলো রয়েছে, আপনার খুব মনে হবে যে এটা ভীষণ একটা পরিচ্ছন্ন, একটা ভীষণ ডেভেলপড একটা পরিকাঠামো, এইটা পরিকাঠামোই বলবো। ঠিক আছে, যেটা যদি ইমপ্লিমেন্ট করা যায়, হিউম্যান রিসোর্স সে নিজেকে বিকাশ করার একটা ক্ষেত্র প্রস্তুত। প্যারালালি ভাবতে হবে, কিন্তু কোন পরিসরে এটা অ্যাপ্লাই করা সম্ভব হবে? আমরা বিশেষত ভারতবর্ষে যেটা তৃতীয় বিশ্বের নাগরিক আমরা, সেই অর্থে দেশ, এই উন্নয়নশীল দেশগুলোর যে আর্থসামাজিক পরিকাঠামো সেক্ষেত্রে এই এনইপি মোটেও সাজুজ্যপূর্ণ নয়। কেন বলছি? এই এনইপিতে কার্যত শ্রেণী শিখন হয়তো 30% লাগবে। তাহলে বাকি এখানে যে একটা আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে যে একটা স্মার্ট শিক্ষণের যে বিষয়টা রয়েছে, সেখানে আপনি ভাবুন, যেখানে আমাদের এখনও খাদ্য, বস্ত্র, বাসস্থান ম্যাক্সিমাম মানুষের চ্যালেঞ্জের মুখে, সেই নিরাপত্তা এখনও আসেনি। আমার একটা ডিভাইস, সেইটাকে আমি মেনটেন করব কি করে? এছাড়াও আমাদের যে শ্রেণীকক্ষগুলোতে যে পরিমাণ টিএলএম, যেটাকে আমরা বলি, বুঝতে পেরেছেন তো, টিচিং লার্নিং মেটেরিয়াল যা যা দরকার,
সেগুলোই পর্যাপ্ত নেই। সেক্ষেত্রে খাতা কলমে এইগুলো হচ্ছে, কিন্তু বাস্তবে সেটা কতটা হবে, এর যে কম্পিটেন্সির দিকগুলো যেগুলো রয়েছে, একটা স্কিল্ড বেস, সেক্ষেত্রে যারা শিক্ষা দেবে, অর্থাৎ সেইখানে সেই রিসোর্স কতটা বাস্তবে রয়েছে, অর্থাৎ এখন টিচার শূন্য স্কুল, তাহলে কি এই পরিকাঠামোটাকে এই এনইপিতে যা এই এডুকেশনাল পলিসিকে বাস্তবিক অর্থে, আবারও আমি বলছি বাস্তবিক অর্থে, খাতা কলমে নয়, সেইটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে আর্থসামাজিক মানে স্টেবিলিটি আমাদের দরকার, সেটা কিন্তু আমাদের নেই। সেইটা বুঝতে হবে, বুঝে বাস্তবের সাথে সাযুজ্য রেখে তো আমার কারিকুলাম হওয়া বাঞ্ছনীয়। সেখানে কিন্তু একটা বিশাল আপনার বৈষম্য বা যেটা সেই অর্থে একটা স্টুডেন্টের সার্বিক বিকাশের জন্য যথেষ্ট নয়। এই এনইপির ফিডব্যাক তো এখন পাওয়া যাবে না, সেটা ধরুন একটা এটা এগোতে এগোতে একটা সময় যখন রিসোর্স হয়ে সে বেরোবে উচ্চশিক্ষা লাভের পর, অর্থাৎ একজন এনইপির মাধ্যমে শিক্ষার্থী সে যখন একজন রিসোর্স হয়ে সে যখন আউটকাম বেরোবে, তখন সে কতটা সেই রিসোর্স হয়ে উঠতে পেরেছে, তখনই কিন্তু বাস্তবে এর বিষয়টা আমরা বুঝতে পারবো। আচ্ছা দিদি, সরকার বলছে যে এবার শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হবে। আপনারা যারা আন্দোলন করেছিলেন তারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা তো আগের থেকেই আমরা হতাশা আমাদের ছিল। এই জায়গায় দাঁড়িয়ে সিবিআই তো কেন্দ্রীয় সংস্থা, আমি ধরেই নিলাম আমাদের পূর্বতন রাজ্য সরকার একদম প্রত্যক্ষভাবে আমাদেরকে জীবন প্রায় শেষ করে দিয়েছে বলতে এটাই। কিন্তু কেন্দ্রে তো আর তৃণমূল সরকার ছিল না, বর্তমানে রাজ্যে যে সরকার কেন্দ্রে তারাই রয়েছে। তাহলে তখন কেন এটা প্রয়োগ হয়নি? কিসের এমন তাদের বাধ্যবাধকতা ছিল? তাহলে কি এখন যখন হবে বলছে, তাহলে কি এখানে আমাদের মনে প্রশ্ন আসছে যে ক্ষমতাকে আমি কখন আমাদের করতে পারবো কোড আনকোড, তারপরে আমি সেই জনগণের প্রতি আমি জাস্টিস দেব? এই প্রশ্ন তো আসছে। এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর বার্তা নয়, মেসেজটা না স্বাস্থ্যকর নয়। কারণ গণতন্ত্রে সরকার সকলের জন্য সমান, সেখানে অমুক রাজ্য তমুক রাজ্য কি পার্টি কারা জিতেছে সেটা ম্যাটার হওয়ার কথা নয়। কিন্তু এটা যদি হয় তাহলে আশা যেমন আছে, তার সাথে সাথে এটাও মনে হচ্ছে এই ভাবনা থেকেও আমাদের এই বর্তমান সরকারকে বেরিয়ে আসতে হবে। কারণ দিনের শেষে আমরা যেমন ভারতীয় নাগরিক, তেমন পশ্চিমবঙ্গে বসবাসকারী জনগণ। তাহলে যখন কেন্দ্র ও রাজ্য যদি সবসময় সরকার এক থাকে, তাহলেই ঠিকঠাক পরিষেবা হবে, আর না হলে নয়। কোথাও গিয়ে কলমে, এটাও কিন্তু একটা অগণতান্ত্রিক মানসিকতারই পরিচয়। ধন্যবাদ দিদি। আপনারা দেখতে থাকুন নজর বাংলা অফিসিয়াল।